আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যারা তাণ্ডব করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের যে দাবি ছিল তার বেশি পূরণ করা হয়েছে, তারপরেও তারা থামছে না। তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, যা খুবই দুঃখজনক। আরও জানাচ্ছেন আতিকা রহমান। রাজধানীবাসীর যানজটের কষ্ট দূর করতে আধুনিক প্রযুক্তির মেট্রো রেল চালু করে সরকার। দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো স্মার্ট সেই পরিবহন ব্যবস্থাও দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পায়নি। মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ দেখতে মিরপুর ১০ নম্বর স্টেশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতচিহ্ন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পুরো স্টেশন ঘুরে দেখে সরকার প্রধান বলেন, মেট্রো রেলের ধ্বংস মেনে নেওয়া ভীষণ কষ্টের। বাংলাদেশের কেউ দেশের সম্পদ এভাবে নষ্ট করতে পারে তা কল্পনা করা যায় না। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কতদিনের ঠিক হবে আমি জানি না। তো আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে সেই সহিংসতাকারীদের বিচারের ভার দেশবাসীর উপর দিলেন সরকার প্রধান। ২০০৮ পর্যন্ত এদেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে কেন? আমার প্রশ্ন সেটাই, যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে দাবি পূরণ করার পরও তারা থামছে না। তাদের সিদ্ধান্তহীনতার কারণেই সহিংসতাকারীরা সুযোগ পাচ্ছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা, এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। মেট্রো রেল কবে চালু হবে, ক্ষতিগ্রস্ত বীরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন ঠিক করতে কতদিন সময় লাগবে তা এখনই নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। কারফিউর মধ্যে দ্বিতীয় দিনের মতো খুলেছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ব্যস্ততা বেড়েছে নগরবাসীর। আজও অফিস কার্যক্রম বেলা ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর ৩টা পর্যন্ত। রাজধানীতে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সড়কে ছিল বাড়তি চাপ। পথে নেমে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। সাদিয়া কানিজকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হওয়া রাজধানী ফিরছে স্বরূপে। সাধারণ ছুটির পর বুধবার থেকে চলছে অফিস, আদালত আর ব্যবসায়িক কার্যক্রম, ফলে আবারও চিরচেনা রূপে তিলোত্তমা রাজধানী। ভিতরের রাস্তাগুলো তো দেখা যাচ্ছে যে রিক্সা চলতেছে, বাট বাইরে আসলে বাস ওইভাবে অ্যাভেলেবল না। অফিস 9:30 11টা থেকে বাইরে আছি 9:30টায়, রোডে কোনো গাড়ি পাই না, আইতে আইছি। 11টার মধ্যে আমাদের অফিস করতে আসতে হয়। এই সীমিত সময়ের মধ্যে গণপরিবহনে সংকুলন হয় না, অনেক যাত্রীরই কষ্ট হয়। অফিস, আদালত সহ আর্থিক প্রতিষ্ঠান চালু হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় যানবাহনের চাপ। গণপরিবহন কম চলায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ স্থাপনায় টহলে আছে সেনাবাহিনী। আমরা সুন্দর পরিবেশ চাই, জনমনে স্বস্তি ফিরে আসুক, এটা চাই। গণপরিবহন একটু সমস্যা, তারপর যেতে তো হবে। একটু ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা তো সবার মধ্যেই করতেছে। এদিকে বুধবার থেকে শুরু হওয়া আর্থিক লেনদেনে কিছুটা চাপ ব্যাংক ও এটিএম বুথগুলোতে। এখানে আসছি, তা কিছু টাকা উঠাবো, যাবো আরেক ব্যাংকে জমা দিতে। নিজের বিবেক বৈরাগ্য হিসাবে সবাই যেন জীবনযাপন করার চেষ্টা করি আমরা, এবং অচিরেই যেন আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি। গতকালকে হেঁটে আসছিলাম, আজকে পাইছি গাড়ি। এই যে 4-5 দিন যাবত মানে আমরা যে অশান্তির ভিতরে ছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ দেখি এখন দেশ মানে আগের মতোই চলতে আছে। কারফিউ শিথিল সময়ে মানুষের চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে আছি, এটা আসলে আমাদের জন্য একটু খুব
কষ্টেরই বলা যায়। যতক্ষণে যাওয়ার কথা ছিল তার থেকে অনেক পরে যেতেছে, মানে গুলশান আপনার হাতিঝিলের রাস্তাটা প্রচুর জ্যাম। একটু তো দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে, প্লাস মেট্রো রেল নাই, এখন একটু যানজট হবে, এটা স্বাভাবিক। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সারা দেশে বহাল রয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবকিছু চলবে আগের নিয়মেই। এদিকে চট্টগ্রামে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এ সময় মহানগরের বিভিন্ন স্থানে টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কারফিউ শিথিলের দ্বিতীয় দিন সকাল থেকে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ ছিল। রাজশাহীতে অফিস আদালত ও ব্যাংকের কার্যক্রম ছিল স্বাভাবিক। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল বরিশালে। পঞ্চগড়ে ভোর 6টা থেকে শিথিল ছিল সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়া রংপুর, খুলনা, সিলেট সহ সব জেলায় কারফিউ শিথিল করায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স 30 বছর পার হয়ে গেছে, কাজেই মুক্তিযোদ্ধাদের কোটা কোনো কাজে আসছে না। এখন 98 হলো মেধা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত বগুড়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, বাকিগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে বিবেচনা করবেন। কারফিউ পরিস্থিতি আস্তে আস্তে শিথিল করা হচ্ছে। এর আগে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের ছেলের মেয়েদের বয়স কিন্তু 30 বছর পার হয়ে গিয়েছে, কাজে আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই। মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই এবং 98% হলো মেধা। এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে, ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে, ধন্যবাদ দেবে সরকারকে, যে আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন ফিরিয়ে নিয়ে গেলাম। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সাথে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, লাশের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্নে বিভোর ছিল বিএনপি জামায়াত। তারেক জিয়ার অর্থায়ন ও নির্দেশে জামায়াত শিবির এই হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই আন্দোলনের কুশীলব তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা এ সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে অভিযান, তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার ও অশালীন আচরণের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর। বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদেরকে পাখির মতো গুলি করে গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দারবীর রহমান পার্থকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল রাতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে ব্যারিস্টার পার্থকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুপুরে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে আটক করেছে ডিবি পুলিশ। বিকেলে নিউ এলিফ্যান্ট রোড থেকে তাকে আটক করা হয়। দলীয় সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তাকে আটক করা হতে পারে।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের সব বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোকে আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে একই পরিস্থিতির কারণে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ইন্টারনেট সেবা, তবে বন্ধ রয়েছে মোবাইল ডেটার ব্যবহার। আপাতত সরকারি ও বেসরকারি অফিস ও বাসা বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে সরকার, তবে গ্রাহকরা বলছেন গতি খুবই ধীর। ইউটিউব ভিডিও স্ট্রিম করা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের সুযোগ বন্ধ রেখেছে বিটিআরসি। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে মোবাইল ডেটা চালুর চেষ্টা করা হবে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ও পরবর্তী সংঘাতের মধ্যে ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পুলিশ হত্যা করলে ১০,০০০ আর ছাত্রলীগ কর্মী মারলে ৫,০০০ এমন চুক্তিতে রাজধানী থেকে ভাড়া করা হয় শত শত পথশিশু। তাদের দায়িত্ব ছিল সরকারি স্থাপনায় আগুন দেওয়ার। এমন একজনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ জানায়, বগুড়ার এক যুবদল নেতার নির্দেশে ঢাকায় তা বাস্তবায়ন করে আজিজ নামের আরেক যুবদল কর্মী। অর্থ আসে মহানগর বিএনপি নেতাদের কাছ থেকে। ইকবাল অনিকের রিপোর্টে বিস্তারিত। বগুড়া যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীর নির্দেশে রাজধানীর বিভিন্ন বস্তি থেকে ছিন্নমূল মানুষ ও পথশিশু কিশোরদের ভাড়া করেন। টার্গেট দেয়া হয় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের বেছে বেছে হামলা করার। গোয়েন্দারা জানান, পুলিশ মারলে ১০,০০০ আর ছাত্রলীগ কর্মী হত্যা করলে ৫,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়। সরকারি স্থাপনায় হামলার জন্য ছিল সমপরিমাণ অর্থ। নূর আলম সিদ্দিকী পেটনকে বলছি, আন্দোলনের ভেতর পুলিশে কোবাইলে ১০,০০০ আর আওয়ামী লীগের কোবাইলে ৫,০০০ টাকা, ছাত্রলীগের কোবাইলে ৫,০০০ টাকা দিয়ে দিল। গোয়েন্দাদের দাবি, আজিজের দায়িত্বে ছিল উত্তরা সহ মেট্রো রেল ও আশপাশের এলাকা। বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহ পৌরসদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীকে হত্যা করা এবং যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে। এরই মধ্যে পুলিশ সদস্য হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। পুলিশের উপর হামলায় বাহিনীর মনোবল ভাঙবে না বলেও জানান এই কর্মকর্তা। যারা পুলিশকে রাস্তার মধ্যে জ্বলিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকেরই নাম্বার আমরা পেয়েছি। আমরা মনে করি যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আপনাদের জানাবো। সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০০ মামলা দায়ের হয়। গ্রেপ্তার করা হয় ২,০০০-এর বেশি, যাদের বেশিরভাগই জামাত ও বিএনপির নেতাকর্মী। ২০০টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই ২০০টি মামলায় এখন পর্যন্ত ২১০০-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রকৃতপক্ষেই বিটিভি ভবনে হামলায় জড়িত ছিল, যারা প্রকৃতপক্ষেই সেতু ভবনে হামলায় জড়িত ছিল, যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল যারা ধ্বংস করার কাজে নিয়োজিত, তারা এই ২১০০ জনের মধ্যে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা কন্ট্রিবিউট করেছে। হামলাকারী দেশের যে প্রান্তেই থাকুক না কেন সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানায় ডিএমপি। পুলিশ সদস্যকে হত্যা করে। ইকবাল অনিক, RTV, ঢাকা। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘ। গেল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানান সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে সে সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করার ক্ষেত্রে জাতিসংঘের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভের অধিকার আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির অন্তর্ভুক্ত। তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকায় এই ঘটনা কোনো প্রভাব ফেলবে কিনা এ সংক্রান্ত প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে দুটি সংবাদ সম্মেলনের মাঝে তুচ্ছ মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রথমে সংবাদ সম্মেলন করেন সমিতির সভাপতি ও বিএনপি পন্থী আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি চলমান কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের দাবি জানান। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গ্রেফতারকৃত সদস্যদের মুক্তি দাবি করেন। পরে বারের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগপন্থী আইনজীবী নেতা শাহ মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থীদের ব্যবহার করে বিএনপি জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, কিন্তু সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারেনি। দেশের চলমান কারফিউ প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট চালু করার জন্য দাবি জানাচ্ছি। মানুষের মৌলিক অধিকার সংগ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। আমরা চাই মানবাধিকার থাকবে, সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার থাকবে, সংরক্ষণ করবে। কুচক্রী মহল তারা এখনো বাইরে থাকতে চায়, তারা আন্দোলন করতে চায়, তারা গাড়ি পোড়াতে চায়, তারা স্থাপনায় অগ্নিসংযোগ করতে চায় এবং তারা সরকার, গণতান্ত্রিক একটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে বাংলাদেশ সময় সকাল 6:50 মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি তাঁর ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকার। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। জন্ম সঙ্গীত পরিবারে, মা নজরুল সঙ্গীতের মহাতারকা এবং বাবা কিংবদন্তি সুরকার। এই পরিবারে জন্ম নেওয়ার সুবাদে ছোটবেলা থেকেই গানের মধ্যে বড় হয়ে ওঠা তার। শ্রোতা মহলকে উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতানন্দিত গান। এই কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ আর নেই। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এর আগে 20 জুলাই শাফিন একটা কনসার্টে ভার্জিনিয়াতে যান। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়ায় ক্যান্সেল করে দেওয়া হয় সেই কনসার্টটি। সেদিনই হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হলে সেখান থেকে তাকে আর ফেরানো গেল না। ডেডিকেশনটা সবচেয়ে বড় ব্যাপার এবং আজকালকার প্রজন্মে সেই জায়গাটাতেই বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। ছোটবেলা থেকেই ছিল গানের উপর অসম্ভব রকমের টান। বাবার কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীত মাঝে মাঝে শিখেছেন, তেমনি মায়ের কাছ থেকে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বিদেশে পড়াশোনা করার কারণে পাশ্চাত্যের সংস্পর্শে এসে তার ব্যান্ড সঙ্গীতের শুরু। 1979 সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা। চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলো নার মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। যদি বলি অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় হন রাজনীতিতেও। শাফিন 12 জানুয়ারি 2010 সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অফ লাইফ নামে একটি নতুন ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। 1961 সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী মাত্র 63 বছর বয়সেই সবার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। দ্রুতই বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তানজিনা তাসনিম, RTV। খেলার খবর। নারী টি-20 এশিয়া কাপে ফাইনালে যাওয়ার মিশনে কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এবারে এশিয়া কাপ শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে নিগার সুলতানা বাহিনী। সেরা 4-এর লড়াইয়ে ভারতকে হারাতে পারলেই 2018 সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে পারবে টাইগ্রেসরা।
রাতের সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।